তো আজকে আমরা পড়তে চলেছি উজেনেসিস। আগের ক্লাসে আমরা স্পারমাটোজেনেসিস পড়েছি, এবার আমরা দেখে নিব উজেনেসিস। তো চলো শুরু করা যাক। দেখো, এই যে লেখা আছে উজেনেসিস, এই উজেনেসিস শব্দটির অর্থ কি? তো দেখো, এই যে উজেনেসিস লেখা আছে, এই যে এই শব্দের অর্থ হচ্ছে ওভাম। তাহলে চলো এখানে লিখে নিই কি, ওভাম বা ডিম্বাণু। আর এই যে জেনেসিস, এই জেনেসিস কথার অর্থ হচ্ছে জেনারেশন বা সৃষ্টি করা। তো এই যে ডিম্বাণুর সৃষ্টির ঘটনাকেই আমরা কি বলে থাকি? উজেনেসিস। উজেনেসিস। এবার আর একটা কোশ্চেন তোমাদের মনে রেইজ হতেই পারে যে এই উজেনেসিস কোথায় ঘটবে। আমরা যেমন আগের ক্লাসে দেখেছিলাম স্পারমাটোজেনেসিস সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে হচ্ছিল, তেমনি একইভাবে আমরা দেখব এই উজেনেসিস মহিলাদের কোথায় ঘটছে। আশা করি তোমাদের ডিম্বাশয়ের ছবিটি মনে আছে, যেখানে আমরা দেখেছিলাম এইরকম কিছু একটা স্ট্রাকচার ছিল। এইরকম স্ট্রাকচারটি আশা করছি তোমাদের মনে রয়েছে। এই অংশটাকে আমরা কি বলেছিলাম? ডিম্বাশয় বা ওভারি। এই উজেনেসিস কোথায় ঘটবে? এই ডিম্বাশয়ের ডিম্বথলির মধ্যে, অর্থাৎ এই যে এই জায়গাটা দেখছো, এটাকে আমরা কি বলেছিলাম? গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি। তাহলে এই ডিম্বথলির মধ্যেই কি ঘটবে? উজেনেসিস। কি ঘটবে? উজেনেসিস। তো এবার এই উজেনেসিস পদ্ধতিটি তিনটি ধাপের মধ্যে সম্পন্ন হবে। যেমন আমরা স্পারমাটোজেনেসিস দেখেছিলাম, ঠিক একইভাবে আমরা এটা দেখব। প্রথম যে দশা দেখব সেটা হবে বিভাজন দশা। তাহলে কি বলছি? প্রথম দশা, এই দশাকে আমরা বলবো বিভাজন দশা। এই বিভাজন দশায় কি হবে? এই বিভাজন দশায় আমরা একটা জার্ম সেল বা জনন কোষ নিয়ে নিব। তাহলে কি নিচ্ছি? একটা জনন কোষ আমরা নিয়ে নিচ্ছি। আমরা জানি জনন কোষ সবসময় ডিপ্লয়েড অবস্থায় থাকবে, অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 46টি ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? তো এই যে আমরা কি নিলাম, এটা জার্ম সেল। এবার এই জার্ম সেলটি কোথা থেকে এলো, কোথা থেকে এর উৎপত্তি ঘটেছে? আশা করি তোমরা মনে করতে পারবে। এই যে আমরা গঠনটা দেখেছি, এর একটি লেয়ার ছিল, যাকে আমরা কি বলেছিলাম? জার্মিনাল এপিথেলিয়াম লেয়ার। কি বলেছিলাম? জার্মিনাল এপিথেলিয়াম লেয়ার। এই জার্মিনাল এপিথেলিয়াম লেয়ার থেকে কি উৎপন্ন হয়েছে? জার্ম সেল। এই জার্মিনাল এপিথেলিয়াম লেয়ার থেকে কি উৎপন্ন হয়েছে? জার্ম সেল। এবার দেখো, এই জার্ম সেল এবার কি করবে? মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করবে। তাহলে কি হচ্ছে এখানে? মাইটোসিস, কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কি বলি? সমবিভাজন। কি বলছি? সমবিভাজন। এবার এই মাইটোসিস পদ্ধতিতে এই যে জার্ম সেল রয়েছে, এই জার্ম সেল বিভক্ত হবে এবং এখানেও আমরা কি দেখব? সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হবে। সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হবে এবং একইভাবে পুনরায় এগুলো বিভাজিত হতে থাকবে এবং সবগুলোরই ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম থাকবে। এবার এই যে কোষগুলো সৃষ্টি হচ্ছে, জার্ম সেল মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে যে কোষগুলোর সৃষ্টি করেছে, এদেরকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো উগোনিয়াম। কি বলবো? উগোনিয়াম।
এবার এই উগোনিয়াম গুলোই কি হবে, পুনরায় মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে, পুনরায় মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। এবং কি গঠন করবে, এরা গঠন করবে প্রাইমারি উসাইট। কি বলছি, প্রাইমারি উসাইট। এবার এই যে প্রাইমারি উসাইট বা প্রাথমিক উসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই প্রাথমিক উসাইট কিন্তু বৃদ্ধি দশায় গঠিত হবে। কোন দশায়, বৃদ্ধি দশা। তবে মাথায় রাখবে, এই যে বিভাজন দশা আর এই যে বৃদ্ধি দশা রয়েছে, এই বিভাজন দশা আর বৃদ্ধি দশা ভ্রূণ অবস্থা থেকেই একজন কন্যার মধ্যে শুরু হয়ে যায়, ভ্রূণ অবস্থাতেই শুরু হয়ে যায়। কিন্তু এই প্রাইমারি উসাইট তার পরবর্তী স্টেজে যেতে পারে না। কতদিন পর্যন্ত, বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত। তো আমরা আরেকবার জেনে নিচ্ছি, এই বিভাজন দশা এবং বৃদ্ধি দশা যদিও ভ্রূণ অবস্থাতে শুরু হয়েছে, যদিও ভ্রূণ অবস্থাতে শুরু হয়ে যায়, এটা কিন্তু নেক্সট স্টেজে পৌঁছাতে পারে না। কতদিন পর্যন্ত, বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত। বয়ঃসন্ধিকালের সময় কি হবে, বয়ঃসন্ধিকালের সময় এফএসএইচ হরমোনের প্রভাবে, এফএসএইচ হরমোনের পুরো নাম হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্রভাবে কি হবে, এরা কিন্তু নেক্সট স্টেজে পৌঁছাবে। তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। এবার এই বৃদ্ধি দশার পরে কিন্তু স্টার্ট হবে পূর্ণতা প্রাপ্তি দশা। চলো লিখে নেওয়া যাক। এই পূর্ণতা প্রাপ্তি দশায় কি হবে, এই যে আমরা প্রাইমারি উসাইট দেখেছিলাম যা এফএসএইচ এর প্রভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, এবার পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর হবে। এবং এখানে আমরা দেখতে পাবো মিওসিস অন কোষ বিভাজন ঘটবে। তাহলে এখানে কি হবে, মিওসিস অন কোষ বিভাজন। তোমরা জানো এই মিওসিস অন কে আমরা বলে থাকি হ্রাস বিভাজন। এর ফলে কি হবে, এর ফলে এখানে আমরা দুটো অপত্য কোষ দেখতে পাবো যারা হ্যাপ্লয়েড প্রকৃতির হবে, অর্থাৎ যারা এন প্রকৃতির হবে। এবং এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, একটি কোষ হবে বৃহৎ আকৃতির আর একটি কোষ হবে ক্ষুদ্র আকৃতির। একটি কোষ হবে বৃহৎ আকৃতির আর একটি কোষ হবে ক্ষুদ্র আকৃতির। আবারও আমরা বলছি, এই যে আমরা প্রাইমারি উসাইট দেখেছিলাম, এই প্রাইমারি উসাইট কি হচ্ছে, এবার মিওসিস অন কোষ বিভাজন হচ্ছে। এবং মিওসিস অনের ফলে আমরা এখানে একটি ঘটনা দেখতে পাই, যেখানে দুটো হ্যাপ্লয়েড প্রকৃতির কোষের সৃষ্টি হয়েছে, যেখানে দুটো হ্যাপ্লয়েড প্রকৃতির কোষের সৃষ্টি হয়, যার মধ্যে একটি হয় বৃহৎ আকৃতির আর একটি হয় ক্ষুদ্র আকৃতির, একটি হয় বৃহৎ আকৃতির আর একটি হয় ক্ষুদ্র আকৃতির। এই যে বৃহৎ আকৃতির আমরা হ্যাপ্লয়েড কোষটিকে পেয়েছি, একে আমরা বলবো গৌণ উসাইট। কি বলছি, গৌণ উসাইট। আর এই যে ক্ষুদ্র অংশটিকে আমরা পেয়েছি, এই যে ক্ষুদ্র প্রকৃতির হ্যাপ্লয়েড অংশটিকে আমরা পেয়েছি, এটিকে আমরা বলবো প্রাথমিক পোলার বডি বা পোলোসাইট। কি বলবো, প্রাথমিক পোলার বডি বা পোলোসাইট। নেক্সট স্টেজ কি আসবে, নেক্সট স্টেজ এখানে হবে মিওসিস টু। মিওসিস টু। তবে তবে ক্লাইম্যাক্সে আসার আগে আমাদেরকে আর একটা ছোট্ট ঘটনা এখানে জেনে নিতে হবে। কি ঘটছে এই সিনেমাতে, এই সিনেমাতে যেটা ঘটছে,
এই যে তোমরা এই গৌণ ইউসাইট দেখতে পেয়েছো, এই যে তোমরা এই গৌণ ইউসাইট অর্থাৎ বড় আকৃতির হ্যাপ্লয়েড কোষটাকে তোমরা দেখতে পেয়েছো, এই হ্যাপ্লয়েড কোষ কিন্তু নিষেক ঘটবে। অর্থাৎ এই হ্যাপ্লয়েড কোষের সঙ্গে যদি একটি শুক্রাণু এসে নিষেক সম্পন্ন না করে, যদি একটা শুক্রাণু এসে নিষেক সম্পন্ন না করে, তাহলে কিন্তু এই গৌণ ইউসাইট মিওসিস 2 এর অ্যানাফেজ দশা অতিক্রম করতে পারবে না। আবারও বলে দিচ্ছি, এই যে আমরা গৌণ ইউসাইট দেখেছি, এই গৌণ ইউসাইট তখনই মিওসিস 2 এর অ্যানাফেজ দশা অতিক্রম করতে পারবে যখন যখন একটি শুক্রাণু এসে একে নিষিক্ত করবে, একটি শুক্রাণু এসে একে নিষিক্ত করবে। যদি এই নিষেক না হয়, যদি এই নিষেক সম্পন্ন না হয়, তাহলে কি ঘটবে? এই গৌণ ইউসাইট রজস্রাবের মাধ্যমে বা মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে কিন্তু মহিলাদের দেহ থেকে বাইরে বেরিয়ে যাবে। আর যদি নিষেক সম্পন্ন হয়ে যায় তখন কি ঘটবে? নিষেক সম্পন্ন হওয়ার পর এই গৌণ ইউসাইট আবার দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে যদি নিষেক সম্পন্ন হয়ে যায়, নিষেক সম্পন্ন হয়ে যায়, নিষেক সম্পন্ন হওয়ার পরে কি হবে? এই যে গৌণ ইউসাইট আবার বিভক্ত হবে, কিসে বিভক্ত হবে? অর্থাৎ অ্যানাফেজ দশা ক্রস করবে, এবং অ্যানাফেজ দশা ক্রস করে কিসে পরিণত হবে? অ্যানাফেজ এবং টেলোফেজ কমপ্লিট করে কি হবে? ডিম্বাণু কি করবে? ডিম্বাণু উৎপাদন করবে। আর আরেকটা কি উৎপন্ন করবে? আরেকটা উৎপন্ন করবে দ্বিতীয় পোলার বডি। এবার এই যে তোমরা দেখছো, এই যে প্রাথমিক পোলার বডি এবং দ্বিতীয় পোলার বডিগুলো সৃষ্টি হয়েছে, এরা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, ধীরে ধীরে কিন্তু এরা ধ্বংস হয়ে যাবে। আর আমাদের এই সিনেমাতে কারা পড়ে থাকবে? ডিম্বাণু আর শুক্রাণু, যারা পরস্পরে মিলিত হয়ে কি গঠন করবে? জাইগোট গঠন করবে, জাইগোট। এবং এরা কোথায় মিলিত হবে? আশা করি তোমাদের মনে আছে, এই ডিম্বাশয় থেকেই একটা ফ্যালোপিয়ান নালী বেরিয়ে গেছিল। এই ডিম্বাশয় থেকে কি বেরিয়েছিল? একটা ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী। সেই ডিম্বনালীর অ্যাম্পুলাতে কিন্তু এরা নিষেক সম্পন্ন করবে, এই নিষেক সম্পন্ন করবে। তবে এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই যে গৌণ ইউসাইট গুলো বড় হচ্ছে আর প্রাথমিক পোলার বডি ছোট হচ্ছে, এবং দ্বিতীয় পোলার বডিও কিন্তু আকারে ক্ষুদ্র হবে, তো এমনটা কেন হচ্ছে? এমনটা হচ্ছে এই প্রাইমারি ইউসাইট যখন মিওসিস অন পদ্ধতিতে বিভাজিত হচ্ছে, প্রাইমারি ইউসাইট যখন বিভাজিত হচ্ছে, এই বিভাজনের সময় অধিকাংশ, প্রায় সবটাই সাইটোপ্লাজম কিন্তু এই গৌণ ইউসাইটের মধ্যে চলে আসে। প্রায় ম্যাক্সিমাম সাইটোপ্লাজম এই গৌণ ইউসাইটের মধ্যে চলে আসায় এই গৌণ ইউসাইট কিন্তু আকারে বড় হয়ে যায়। তো এতটাই ছিল আমাদের উজেনেসিস পদ্ধতি, এতটাই ছিল উজেনেসিস পদ্ধতি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।